খবর শুনছেন সংবাদ পত্রিকা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। ভারতের হুঁশিয়ারি, সিন্ধু জলচুক্তি বাতিলের পাল্টা হুমকিতে পাকিস্তান, যুদ্ধের প্রস্তুতির ঘোষণা। ৭৩ শহীদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির জাতীয় সম্পাদকের। চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা মমতার, মাসে মাসে দেওয়া হবে টাকা। বোমা ফেলতে চান, পাকিস্তানের অবস্থা আরও খারাপ, যুদ্ধের আবহে নিজের দেশ নিয়ে তীব্র কটাক্ষ পাক নেটিজেনদের। মুখ্যমন্ত্রীর সাহায্য ফিরিয়ে শুভেন্দুর থেকে টাকার চেক নিল মুর্শিদাবাদে হিংসায় নিহত বাবা ছেলের পরিবার। কালো আকাশে বিদ্যুতের ঝলকানি, হেজা কলকাতায় মাথায় ঝুলে থাকল ৬টি বিমান। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ পত্রিকা চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে ভারত। ২৬ জন নিরীহ প্রাণের বিনিময়ে বদলার ডাক দিয়েছে দিল্লি। সেই আবহে সিন্ধু জলচুক্তি নিয়েও কঠোর অবস্থান নিয়েছে ভারত, যা আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে। ইসলামাবাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সরাসরি হুমকি দিয়ে বলেন, ভারত একতরফাভাবে সিন্ধু জলচুক্তি বাতিল করতে পারবে না, কারণ এর গ্যারান্টর বিশ্বব্যাংক। পাশাপাশি তিনি সতর্ক করেন, যদি ভারত কোনো চুক্তি লঙ্ঘন করে তাহলে পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি। এর আগেও পাকিস্তান সিন্ধু জল ইস্যুতে এমন হুমকি দিয়েছে। বিলাওয়াল ভুট্টো প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, সিন্ধু নদী ছিল, আছে এবং থাকবে পাকিস্তানের। আমাদের জল নিয়ে কেউ টানাটানি করলে সেই নদী রক্তে লাল হবে। সিন্ধু জলচুক্তির বিতর্কের পেছনের কারণ কি? ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি, যার মাধ্যমে সিন্ধু নদী এবং তার উপনদীগুলির জলবন্টনের নিয়ম নির্ধারিত হয়। বিশ্বব্যাংক ছিল এই চুক্তির মধ্যস্থতাকারী। এতদিন ধরে টিকে থাকা এই চুক্তি বর্তমানে প্রশ্নের মুখে, কারণ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতীয় জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। পেহেলগাঁও হামলা নতুন করে জেগে ওঠা ক্ষোভ। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। গুরুতর আহত হন আরও ১৭ জন। জানা গিয়েছে, হামলাকারীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরীহ মানুষদের নিশানা করেছিল। এই নির্মম ঘটনায় ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বদলা নেওয়ার অঙ্গীকার করেছে। তারই অংশ হিসেবে সিন্ধু জলচুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের আতঙ্ক এবং বিশ্বব্যাংকের আশ্রয়ে ভারতের কড়া অবস্থানের পর পাকিস্তান চরম চাপে। তারা বিশ্বব্যাংকের গ্যারান্টির দোহাই দিয়ে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। কিন্তু ভারতের বার্তা স্পষ্ট, আর কোনো রকম সন্ত্রাস মেনে নেওয়া হবে না। প্রত্যেক হামলার উপযুক্ত জবাব এবার দেওয়া হবে। উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন ৭৩ জওয়ান ঝন্টু আলী শেখ। তার স্ত্রীকে চাকরি এবং পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে এই ঘোষণা করলেন মমতা। নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে তিনি কথাও বলেছেন বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে জওয়ান ঝন্টু আলী শেখের দেহ কলকাতায় আসে। শনিবার সকালে তার কফিনবন্দি দেহ পৌঁছয় তেহট্টির পাথরঘাটার গ্রামের বাড়িতে। তার শেষ যাত্রায় রাস্তায় নেমে আসে গোটা গ্রাম। সঙ্গে গিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি। তার ফোনেই নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কথা বলার পরেই মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা অশিক্ষক কর্মীদের মিটিংয়ের মাঝে ফোনে যোগ দিয়ে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। তিনি বলেন, নিয়ম মেনে ঝন্টুর স্ত্রীকে চাকরি দেওয়া হবে, সঙ্গে ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, নিহত জওয়ানের সন্তান যদি আগ্রা থেকে এসে রাজ্যে পড়াশোনা করতে চায় তাহলে তিনি বিষয়টি দেখবে। উল্লেখ্য, পেহেলগাঁও জঙ্গি হামলার পরপরই বৃহস্পতিবার খবর আসে উধমপুরে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন ঝন্টু। শুক্রবার তাঁর দেহ কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পাশাপাশি শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে, পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ৩ জনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। শুধু আর্থিক সাহায্যই নয়, নিহত কলকাতার বিতান অধিকারীর বাবা মায়ের আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী।
জানিয়েছে বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার, তাতে মাসে 10,000 টাকা পাওয়া যাবে। এছাড়া বেহালা ও পুরুলিয়ার নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এই সবই জানালেন মুখ্যমন্ত্রী নিজে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য প্রচারে বিজেপির জাতীয় কমিটি, আর সেই প্রচারে এসে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি। সংখ্যালঘুদের মধ্যে অবাস্তব কিছু তথ্য প্রচার করছে, আর তার জেরে রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অভিযোগ করলেন তিনি। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা একটি কমিটি গঠন করেছেন। দেশ জুড়ে ইন্ডি জোটের বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে অপপ্রচারের অভিযোগ তুলছে বিজেপি। তার বিরুদ্ধে এই কমিটি প্রচার করছে। শনিবার পশ্চিমবঙ্গে জাতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি সেই কমিটির তরফে প্রচার শুরু করেছেন। সেখানে ইন্ডি জোট এবং তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে এ কে অ্যান্টনির পুত্র। অনিল কে অ্যান্টনি বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে অবাস্তব কিছু কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এর ফলে রাজ্যের মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় অশান্তি হচ্ছে, তাণ্ডব করা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, এমনকি পুলিশও নীরব দর্শক হয়ে দেখছে। অ্যান্টনি অভিযোগ করেছেন, বাংলায় সংখ্যালঘু মানুষদের ভুল বোঝানো হচ্ছে, তাই তারা আতঙ্কিত হয়ে অশান্তি করছেন। এমনকি ইন্ডি জোট এই ধরনের অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছে, কিন্তু যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে কোনো অশান্তি হয়নি। দরিদ্র সংখ্যালঘুদের সমর্থনে তিনি বলেন, বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। দরিদ্র সংখ্যালঘু মানুষজনকে সহায়তা করার জন্যই এই ওয়াকফ সম্পত্তি তৈরি হয়েছিল, কিন্তু তেমনটা হচ্ছে না। তাই ওয়াকফ বোর্ডের একাধিক নিয়ম সংশোধন করা হয়েছে সংশোধিত আইনে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করল রাজ্য। যতদিন না আদালতে মামলার ফয়সালা হচ্ছে ততদিন এই বেতন মিলবে, শনিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী মাস অর্থাৎ মে মাসে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্য দাখিল হবে রিভিউ পিটিশন। এদিন নবান্ন সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক ছিল মুখ্য সচিব মনোজ পাত্রের। সেখানে ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়, তবে কিভাবে তাদের সংসার চলবে তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক 25,000 এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য 20,000 টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রম দপ্তর। এর সঙ্গে শিক্ষা দপ্তরকে যুক্ত করছে না রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য সরকার ডানলপে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক 10,000 টাকা আর্থিক সাহায্য করে, তেমনি গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারাদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওরা রাজি থাকলে এই টাকা দেওয়া হবে, যতদিন না আদালতে মামলার নিষ্পত্তি হয়। সুপ্রিম রায়ে এসএসসি 2016 সালের প্যানেল বাতিলে 25,752 জনের চাকরি গিয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাজে লাগিয়ে যাওয়ার অনুমতি এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে যায় মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানিতে আদালত 31 ডিসেম্বর পর্যন্ত নিয়োগের সময় দিয়েছেন বিচারপতি। ততদিন চাকরিহারা যোগ্য শিক্ষকরা চাকরি করতে পারবে, সঙ্গে মিলবে বেতনও। কিন্তু চাকরিহারা অশিক্ষক কর্মীদের কাজে ফেরার অনুমতি দেয়নি শীর্ষ আদালত, ফলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবার তাদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা, মাসিক ভাতার কথা ঘোষণা করলেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর পাক মদতে ভূস্বর্গে সন্ত্রাসবাদের অভিযোগে সরব ভারত। সন্ত্রাসবাদ দমনে গোটা বিশ্বকে পাশে চাইছে মোদী সরকার। যদিও বরাবরের মতন দায় ছেড়ে ফেলেছে পাকিস্তান, কিন্তু নিজের দেশের নাগরিকদের কাছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল অর্থাৎ হাসির খোরাক হচ্ছে শাহবাজ শরীফের সরকার। পাক নাগরিকরা সেদেশের সরকারকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করতে শুরু করেছেন, জানিয়ে হাসির রোল উঠেছে বিশ্বজুড়ে। একদিকে যখন পেহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি,
যেমন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা, ওয়াঘা আটারি সীমান্ত বদ্ধ করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ ইত্যাদি। অন্যদিকে পাকিস্তানি নাগরিকরাও সেদেশের সরকারের কাছে পেহেলগাঁও হামলার জন্য জবাবদিহি চাইতে শুরু করেছেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম এবং ব্যঙ্গচিত্রের মাধ্যমে সে দেশের প্রশাসনকে বিদ্ধ করতে শুরু করেছে। পোস্টগুলির বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেহেলগাঁও হামলার পর ভারতের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন করা হয়েছে। পাশাপাশি সে দেশের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করতে সরকারের ব্যর্থতাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। এক নেটিজেন এক্স হ্যান্ডেলে উপহাস করে লিখেছেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে তারা যেন রাত 9টার আগে এসে যুদ্ধ শেষ করে। এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, পাকিস্তানে এরপর আর গ্যাস সরবরাহ করা হয় না। আর একজন সমাজ মাধ্যম ব্যবহারকারীর প্রশ্ন, ভারতকে পাকিস্তানে বোমা ফেলতে চায়? এর উত্তরে আরেক নেটিজেন উত্তর দিয়েছে, ভারতীয়রা এত বোকা নয়। আরও এক ব্যবহারকারীর উত্তর, তাদের দুর্দশা বোমা ফেলার চেয়েও খারাপ। এই দুর্দশার শেষ কখন হবে ভাই? জিজ্ঞাসা করেছেন তিনি। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করা নিয়ে একজন বলে, জল বন্ধ করতে চান? এমনিতেই আমাদের এখানে কোনো জল সরবরাহ নেই। জাফরাবাদী মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি শুধু গেলেনই নয়, একেবারে বৈঠকের আকারে হিন্দু হৃদয় সম্রাট হয়ে নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণও তুলে দিয়ে এলেন তিনি। পাশাপাশি আশ্বাস দিলেন চাকরিরও। শুক্রবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদে যান শুভেন্দু অধিকারী। সেখানে দিন কতক আগে সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে তৈরি হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি। ধুলিয়ান, সুতি, জাফরাবাদ সহ বেশ কিছু এলাকা রাতারাতি পরিণত হয়েছিল অশান্তির কেন্দ্রবিন্দুতে। ঘরছাড়া হয়েছিল 500-র অধিক পরিবার। এদিন সেই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের এলাকাগুলিতেই পরিদর্শনে যান বিরোধী দলনেতা। ফের একবার তোলেন এনআইএ তদন্তের দাবি। হিংসা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি ওই সময় জাফরাবাদে নিহত পিতা পুত্রের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু। তাদের দুই স্ত্রীর হাতে তুলে দেন 10,01,000 করে মোট 20,02,000 টাকার চেক। পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। বলে রাখা ভালো, চলতি মাসের মাঝামাঝি সময় হিংসায় প্রাণ যাওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু সেই আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছিলেন তারা। তবে এবার বিরোধী দলনেতা সাহায্যের হাত বাড়াতেই তা আর ফেরাতে পারেনি দাস পরিবার। এই মর্মে শুভেন্দু বলে, আমি কৃতজ্ঞ যে তারা মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার সাহায্য গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী 10 লক্ষ দেবে বলেছিলেন, আমি 10,01,000 টাকা করে দিয়েছি। চন্দনের স্ত্রীর দায়িত্ব নেব, বাচ্চাগুলোকে পড়াবো, বিএসএফ থাকবে, হিন্দুদের পালাতে হবে না। তপ্ত গরম ভিজিয়ে গেল বৃষ্টি। পূর্বাভাস মতোই সন্ধ্যা থেকে কালো করে এলো দক্ষিণবঙ্গের আকাশ। সেই পালে হাওয়া দিয়েই ভিজল কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা। হলো বজ্রপাতও। কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার কারণে আকাশে ক্ষণিকের জন্য আটকে গেল একাধিক বিমান। শনিবার আকাশ কালো করে বৃষ্টি নামতেই শিকে উঠল বিমান পরিষেবা। ঝড় বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক পূর্ব নির্ধারিত বিমানের। এছাড়াও মাঝ আকাশে আটকা পড়ল 6টি বিমান। বৃষ্টির কারণে নামতে পারল না মাটিতে। চক্ষুর কেটে হল অন্ধকারে ঢাকা আকাশ জুড়ে। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির কারণে মাঝ আকাশে ঘণ্টাখানেক পাক খেতে হয়েছে দিল্লি, গুয়াহাটি, জয়পুর, ইন্দোর এবং রাঁচি থেকে আগত মোট 6টি বিমানকে। প্রসঙ্গত, শনির বৃষ্টিতে কিন্তু ভালোই ভিজেছে কলকাতা। বেশ কিছু জায়গায় জমেছে জল, পড়েছে গাছ। সল্টলেকের ই ব্লকের 2 নম্বর বাড়ির সামনে থাকা গাড়ির ওপর ঝোড়ো হাওয়ার কারণে ভেঙে পড়েছে গাছ। তাতে খানিকের জন্য ব্যাহত হয়েছে যান চলাচল। তবে সাময়িক ক্ষয়ক্ষতির মাঝে স্বস্তিতে একটা বড় অংশের মানুষজন। গত কয়েক সপ্তাহ ধরে যে হাঁসফাঁস করা গরম পড়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে, শনিবার তাতে বৃষ্টি ঝরালো স্বস্তির আকাশ। আজকের মতন খবরে পর্যন্তই। ধন্যবাদ।